আচ্ছা, জামাতের ভাইয়েরা বলেন তো, এটা কেন করলেন? মানে বিএনপি ছাড়ার ঘোষণা এটা কেন দিলেন? আমরা তো কোনো কাজ করি উইথ এ পারপাস। এটা পারপাস কি? আপনারা কি অ্যাচিভ করলেন? আপনাদের ব্যাখ্যা কি? এটা কোনো ব্যাখ্যা নাই তো। এইটা কি রয়ের সেই প্ল্যানের বাস্তবায়ন হলো না? আপনারা যদি মনে করেন হাসিনা আপনাদের উপরে সদয় হবে আর আপনাদের দলের রেজিস্ট্রেশন দিয়ে দেবে, তাহলে আপনার দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির দড়ি কেন গলায় নিয়েছিল? আপনাদের নেতারা তো সেই আগে 2010-11 সালেই তো হাসিনার সাথে একটা নেগোসিয়েশন করে নিতে পারতো। করেনি কেন? কেন আপনাদের হাজার হাজার কর্মী রাজপথে রক্ত দিল? হাসিনার অনুগ্রহ লাভ করলে কি সেটা আবার আর একটা 71-এর মতো ব্লান্ডার হবে না? আজ থেকে 20 বছর পরে তো বাংলাদেশের নায়ক হবে তারাই যারা হাসিনার সামনে শত নিপীড়নে ভেঙে পড়েনি। হাসিনার শাসনের সবচেয়ে বেশি মূল্য দিয়েছে কে? আপনারাই তো, জামাত ইসলাম। আমরা স্বীকার করি বা না করি, এটাই সত্য। সেই আপনারা হাসিনার কাছে নত হলেন। খুবই দুঃখজনক। আপনাদের বুদ্ধি দেওয়া আমার কাজ না, কিন্তু মার্ক মাই ওয়ার্ড, এই সিদ্ধান্তের জন্য আপনারা একদিন পস্তাবেন, কারণ আপনাদের সব রাজনৈতিক অর্জন এই ক্ষুদ্র চাওয়ার কাছে হেরে গেল, তাও আবার হাসিনার শেষ সময়। আপনার মুরগি, তাই সেটা লেজে জবাই দিতে চাইলে তো আমাদের কিছু বলার নাই। আপনারা যারা হাসিনার আমলে সবচেয়ে বেশি মূল্য দিলেন, যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হতে পারতেন, সেই আপনারা একটা ক্রুশিয়াল মোমেন্টে হাসিনার শেষ সময়ে ইন্ডিয়ার ইচ্ছার কাছে নত হয়েছিলেন, খুবই নগণ্য প্রাপ্তির আশায়, সম্ভবত দলের রেজিস্ট্রেশনের আশায় আর দলের উপরে নিপীড়ন কমার আশায়। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা ট্র্যাজেডি হয়ে থাকবে। জামাত আসলে কার জন্য সমস্যা? জামাত না, আসলে সমস্যা হচ্ছে ইসলামের নাম নিয়ে রাজনীতি। এটা আসলে সমস্যা ইন্ডিয়ার। ইন্ডিয়া ইসলামের নামে কোনো রাজনীতির স্পেস বাংলাদেশে থাকুক সেটা চায় না। এই না চাওয়াটাই বাংলাদেশকে অশান্ত করে রেখেছে। এই ইন্ডিয়ান চাওয়াটাই আসলে বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল সেকুলার রাজনীতি। অথচ দেখেন, লিবারাল আধুনিক রাজনীতির রীতি অনুসারে কোনো একটা দল যদি শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়, ভোটের রাজনীতি করতে চায়, তাহলে তো তাকে স্পেস দিতে হবে। কিন্তু এই লিবারাল স্পেসটা তারা ইসলামী রাজনীতিকে দিতে চায় না। তো এই যে স্পেস দিতে না চাওয়াটা, সেটা কিভাবে জাস্টিফাই করবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জাস্টিফিকেশন সে নেয় মুক্তিযুদ্ধের বিরোধিতাকে আশ্রয় করে, এই বলে যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। কথা সত্য, জামাত নিজেও এটা অস্বীকার করে না, কিন্তু দলের মুক্তিযুদ্ধের বিরোধিতা তো দিলীপ বড়ুয়াও করেছিল। ইনফ্যাক্ট চাইনিজ বামদের একটা বড় অংশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা বাংলাদেশের জন্মটাকেও মেনে নিতে চায়নি। সেই সমস্ত চাইনিজ কমিউনিস্ট পার্টিগুলোর নাম দেখবেন, তারা কেউ বলতো পূর্ব বাংলার সর্বহারা পার্টি, কেউ বলতো পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি। বাংলাদেশ নামটা তাদের দলের নামের সাথেই রাখতো না। তাহলে দিলীপ বড়ুয়া সহ চাইনিজ বামেরা কোন সাফাইয়ের রাজনীতি করে? এর কোনো উত্তর নাই। তাই বাংলাদেশে জামাতের রাজনীতির অধিকার নাই, এই বয়ান আওয়ামী লীগ দাঁড় করাতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ কেন জামাত বিরোধী? 2002 সালের নির্বাচনে শতকরা হিসাবে ভালো ভোট পেয়েও যখন আওয়ামী লীগ গোহারা হারলো জামাত বিএনপি জোটের কাছে, তখন তার আবিষ্কার করলো জামাতের 3 থেকে 5% ভোট প্রায় 60 থেকে 70টা সিটে বিএনপি জোটকে বিজয়ী করেছে। এবং জামাত বিএনপি যদি একসাথে ভোট করে, তাহলে আওয়ামী লীগের ভোটে জিতে সরকার গঠনের কোনো চান্স নেই। তাই জামাতকে বিএনপি থেকে সরানোটা আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়ালো। এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া কেন জামাত প্রশ্নে কঠোর? বাংলাদেশ রাষ্ট্রটা আসলে ইন্ডিয়ার জন্য একটা বিরাট অস্বস্তি, কারণ জনগোষ্ঠী মুসলমান। তাই বাংলাদেশকে সে তার ভাষায় সেকুলার বানিয়ে, মৃদু মুসলমান বানিয়ে রাখতে চায়। দেখেন, সে ভারতের যে কয়টা মুসলমান প্রধান অঞ্চল আছে সব কয়টাকে সে সাইজ করেছে। সে হায়দ্রাবাদকে সাইজ করেছে, কাশ্মীরকে সাইজ করতে চায়। সে একই কাজ বাংলাদেশে করতে চায়। আর সে মনে করে জামাত সহ ইসলামী রাজনীতিগুলো তার এই খায়েশ পূরণের পথে বড় বাধা।
এবং এর মধ্যে জামাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জামাত আধুনিক লিবারাল রাজনীতি করে, সাংগঠনিকভাবে শক্তিশালী, আর্থিকভাবে সংহত, এবং মুক্তিযুদ্ধের পর থেকে এত বিরূপ প্রচারণার পরেও তরুণেরা জামাতের রাজনীতিতে আকৃষ্ট হচ্ছে, তাদের ছাত্র সংগঠন শক্তিশালী হচ্ছে। তাই জামাতকে নিশ্চিহ্ন করে দিতে পারলে বাংলাদেশকে সো কল্ড সেকুলার বানায় রাখা আরো সহজ হবে। এছাড়া ইন্ডিয়া বিশেষ এক জামাত নেতার উপরে বিলা ছিল, তিনি হচ্ছেন মৌলানা দেলোয়ার হোসেন সাইদি। ইন্ডিয়া মনে করত তিনি অপ্রতিরোধ্যভাবে জনপ্রিয় হয়ে যাচ্ছেন এবং ব্যাপক হারে ধর্মান্তরিত করছেন হিন্দুদের। সেই জন্যে দেলোয়ার হোসেন সাইদিকে ঠেকানো ইন্ডিয়ার একটা সেকেন্ডারি অবজেক্টিভ হয়ে দাঁড়ায়। আমাদের আরো একটা জিনিস বুঝতে হবে, জামাতকে সাইজ করা কেন হাসিনার ক্ষমতায় আসার জন্য নিয়ামক ছিল। যখন হাসিনা ক্ষমতায় আসতে চাইল সেই সময় হলো 9/11। আমেরিকা ইউকে একই সাথে ঘোষণা করলো সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ বা ওয়ার অন টেরর নামের দুনিয়াব্যাপী ইসলাম কোপানির প্রোগ্রাম। আমেরিকা এই প্রোগ্রামের স্থানীয় ঠিকাদারি দিল ইন্ডিয়াকে। হাসিনা আমেরিকাকে বলল, আমি আছি তোমাদের সাথে, এই যে জামাতে ইসলাম এরাই হচ্ছে জঙ্গি, আমি এদের সাইজ করব। আসলে তো হাসিনা চায় বিএনপির কাছ থেকে জামাতের ভোটটাকে সরাইতে, কিন্তু সে আমেরিকাকে বলল যে এরা জঙ্গি, আমি এদেরকে সাইজ করব। এই আমেরিকার ওয়ার অন টেরর, ভারতের জামাত সাইজ করা আর আওয়ামী লীগের ভোটের হিসাব বিএনপিকে জামাত ছাড়া করার 3 কৌশল এক জায়গায় এসে যেখানে মিলল সেইটা হচ্ছে বাংলাদেশের 1/11। এই 1/11 হলো বাংলাদেশের সেকুলার রাজনীতির, আমেরিকার, ইন্ডিয়ার এবং আওয়ামী লীগের একটা মণিকাঞ্চন যুগ। তাহলে আমরা বুঝতে পারছি বিএনপি থেকে জামাত ইসলামকে সরানোটা মূলত রয়ের এজেন্ডা। কোনটা রয়ের এজেন্ডা এটা কিভাবে বুঝবেন? এটা একটা সহজ লিটমাস টেস্ট আছে। যখন দেখবেন সিপিবি, সুশীল, ডেইলি স্টার, প্রথম আলো, বাংলাদেশের প্রগতিশীল অংশ, সো কল্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং মিলিটেন্ট নাস্তিকেরা কোনো ইস্যু পার্সু করছে, সেটাই রয়ের এজেন্ডা। এখন আপনি বলতেই পারেন আপনি সবাইকে র বানান। দেখেন ভাই, এই যে ডেইলি স্টার, প্রথম আলো, এরা 1/11 করে নাই। 1/11 যে রয়ের গোয়েন্দা অপারেশন ছিল সেটা তো এখন স্পষ্ট। এখন যদি ডেইলি স্টার, প্রথম আলো হাত ধুয়ে ফেলতে চায় তাহলে তো হবে না। তাদের 1/11 সংগঠিত করার ব্যাখ্যা কি? যাই হোক, জামাত বিএনপি ছাড়ার ঘোষণা দিয়ে কি নিজে কোনো লাভ করলো? দেখেন, পৃথিবীর সব রাজনৈতিক দলই রাজনৈতিক ভুল করে, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করে না। একে বলে ন্যাড়া একবারই বেলতলায় যায়, কিন্তু জামাত বেলতলায় যায় বারে বারে। 71-এ একবার বেলতলায় গেছিল, সেই 71-এর গন্ধ গা থেকে এখনো যায়নি। হাসিনার জামানায় ব্যাপক রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে যখন সে তার 71-এর আদিপাপ প্রায় ধুয়ে ফেলার পর্বে প্রবেশ করছিল, তখন আবার সে একই ধরনের ভুল।